সো এটাই আর কি, যখন আপনার টিউশন ফির উপর কথা, আপনার টিউশন ফি যদি বেশি হয় আপনার দৌড়ানি বেশি, আপনার টিউশন ফি যদি কম হয় তাহলে আপনার দৌড়ানি কম। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আমি নতুন একজনের সাথে আপনাদেরকে পরিচয় করে দেবো। ভাই হচ্ছে মাস্টার্সে আসছে, আর ওই দিন তো ওই ভাইয়ের কথা বলছিলাম, সেই ব্যাচেলর আসছে, তার বিষয়ে সে বলছে। সো আজকে যিনি মাস্টার্সে আসছেন উনি আজকে বলবেন ওনার কত টাকা গেছে। আজকে আমরা তিনজন আপনাদের সাথে আলোচনা করবো। নিউ আসবেন তারা কি টিউশন ফি ম্যানেজ করতে পারবে কিনা, যারা আপকামিং স্টুডেন্ট আসবেন নতুন ইনটেকে তারা কি টিউশন ফি ম্যানেজ করতে পারবেন কিনা ব্যাচেলর কিংবা মাস্টার্সে অথবা স্পাউস বিষয়তে, সেটা আজকে ভিডিওতে আমরা আলোচনা করে দিব। তো ভাই আপনি যদি আপনার পরিচয়টা দিতেন। আমার নাম মেহেদি হাসান রাফি। আমি সিকিউ ইউনিভার্সিটিতে মাস্টার্স এর জন্য আসছি। আমি আসছি হচ্ছে MIS এ, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। আমি হচ্ছে ব্যাচেলর কমপ্লিট করার পরে আমি হচ্ছে IELTS কমপ্লিট করছি। আমার হচ্ছে IELTS এ 6.00 ছিল, যেটা আর কি খুবই অ্যাভারেজ স্কোর, বাট এটা ছিল আমার, এটা দিয়ে মোটামুটি হয়ে গেছে। আমি হচ্ছে সিকিউ ইউনিভার্সিটি হচ্ছে আমাকে এটা অফার করছিল যে হচ্ছে আমি 6 এর মধ্যে অ্যাপ্লাই করতে পারবো, অন্যান্য ইউনিভার্সিটি গুলো এগুলো অফার করতেছিল না। সো আমি খুবই টেন্স ছিলাম যে এই 6 এ কি হবে কি হবে না, এটা নিয়ে একটু টেন্স ছিলাম। বাট আফটার দ্যাট যখন আমি অ্যাপ্লাই করছি, আমি অফার লেটারটা পাইছি। দেন সিওই ক্লিয়ারেন্স অ্যান্ড মানে এই যে বিষয়গুলো, ডকুমেন্টেশন, লয়ার, এজেন্সিজ, এগুলো আসলে পার্সন টু পার্সন ভ্যারি করে। কারণ অনেকের অনেক কিছু লাগে, অনেকের অনেক কিছু লাগে না। অনেকের যদি অকুপেশন, ফাদার্স অকুপেশন অ্যান্ড ট্যাক্স রিটার্ন অ্যান্ড ইচ এন্ড এভরিথিং যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে সেক্ষেত্রে হয়তো বা মানে ওই দিকে একটু খরচটা কমবে। বাট অন দ্য আদার সাইড যদি ওইরকম কিছু না থাকে, সো এই ব্যাকআপ গুলো আপনার করতে হবে আলটিমেটলি। কজ ডকুমেন্ট ছাড়া আসলে অস্ট্রেলিয়া কিছুই বিলিভ করে না। আপনার কাছে যদি ভ্যালিড ডকুমেন্ট থাকে, আপনার কাছে যদি মানে ডকুমেন্টেশন গুলা ভেরিফাইড থাকে, তাইলেই শুধুমাত্র আপনাকে অস্ট্রেলিয়া মানে ফাস্ট প্রসেসে আপনার ভিসা হয়ে যাবে। এছাড়া আপনাকে ওয়েটিং এ রাখবে বা হচ্ছে মানে অনেক ঝামেলা করবে আর কি। আর আমার জার্নিটা যদি আমি একটু শেয়ার করি, সেটা হচ্ছে মানে আমি জাস্ট হচ্ছে আমার একদম আমার ক্ষেত্রে যেটা হয়েছে সেই জিনিসটা আমি শেয়ার করব। সেটা হচ্ছে আমি আইএলটিএস করার পরে আমি স্টাডি নেট থেকে অ্যাপ্লাই করছিলাম। অনেক এজেন্সি আছে অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করার জন্য, অনেক ভেরিফাইড এজেন্সি আছে। মানে এমন না যে আমি স্টাডি নেট থেকে করছি আপনাকে স্টাডি নেট থেকে করতে হবে, এটা কোনো ম্যাটার করে না। আপনি যেখান থেকেই করেন না কেন, ভেরিফাইড একটা এজেন্সি হওয়া লাগবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে সেই এজেন্সির রিভিউ গুলো আপনি চেক করতে পারেন চাইলে, বা যারা আসছে বা আপনার ক্লোজ, বা অনেক অনেক ইউনিভার্সিটিতে থাকে যে ওই এজেন্সিটা ভালো কাজ করে। তো এইভাবে আপনি চাইলে এটা এজেন্সিটা সিলেক্ট করতে পারেন। অ্যান্ড সেকেন্ড অফ অল হচ্ছে আপনার যে জিনিসটা করতে হবে ডকুমেন্টেশন, যেটা আমি একটু আগে বললাম। ডকুমেন্টেশন গুলো খুবই কেয়ারফুলি, মানে নাম যেন মিস্টেক না হয়, বাবার নাম, মায়ের নাম, প্রত্যেকটা জিনিস, মানে মনে করেন আপনার ভোটার আইডি কার্ড থেকে শুরু করে পাসপোর্ট থেকে শুরু করে ড্রাইভিং লাইসেন্স, প্রত্যেকটা জিনিসে আপনার ভেরিফিকেশন হইতে হবে। মানে লাইক পিকচার পারফেক্ট, মানে সোজা কথা, মানে আপনার যদি সবকিছু ওকে না থাকে তখন আপনাকে ঝামেলা পোহাতে হবেই হবে। এটা একটা বিষয়। আর অস্ট্রেলিয়ার এক্সপিরিয়েন্সটা যদি বলি, দেন আপনি তো হচ্ছে ইয়ে করবেন, অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পরে অফার লেটার পাবেন। অফার লেটার পাওয়ার পরে আপনি হচ্ছে সিওই পাবেন। সিওই পাওয়ার পরে আপনি ভিসা লঞ্চ করবেন। তো ভিসা লঞ্চ করার পরে আপনি বায়োমেট্রিক, মেডিকেল, এগুলো আপনি করবেন। দেন আপনি হচ্ছে একটা টাইম পরে হয়তো বা ভিসা পাবেন। এরপরে আমি কাহিনীটা বলি, সেটা হচ্ছে যে যখন আপনি ভিসা পাবেন তখন হচ্ছে আপনার একটা ভ্যালিড ক্লাস স্টার্ট ডেট শুরু হবে, যে ওই দিন থেকে আপনার ক্লাস শুরু হবে। তো ওই ক্লাস ডেট স্টার্ট থেকে আপনার কিছুদিন আগে আপনি চলে আসবে। এখন ভাইয়া যেটা বললো যে আসলে অস্ট্রেলিয়াতে আইসা সবকিছু ম্যানেজ করা পসিবল কিনা, আমার কাছে মনে হয় যে এটাও পার্সন টু পার্সন ভ্যারি করে। আপনি যদি স্কিলফুল হন, আপনার যদি কমিউনিকেশন স্কিল ভালো থাকে, আপনি যদি ওইরকম ভাবে আপনার একটা কমিউনিটি থাকে, আপনার যদি অনেক বেশি ফ্রেন্ড সার্কেল থাকে, সেক্ষেত্রে আপনার জন্য খুব ইজি। বাট আপনি যদি খুবই এলোন হন, আপনার যদি মানুষজন চেনা জানা কম থাকে, যেমন আমি আবার ভাই, আমরা দুজন কিন্তু দুজনকে ওইভাবে চিনি না, কিন্তু দেন এগেন আমরা একটা কমিউনিকেশন বিল্ড করছি, আমরা একটা কমিউনিটি তৈরি করছি। তো এরকম ভাবে যদি আপনি কমিউনিকেশন নিজে থেকে না করতে পারেন, তাহলে কিন্তু আপনাকে চলাফেরা করার জন্য অস্ট্রেলিয়া আপনার জন্য খুব টাফ। বাট আপনি যদি কমিউনিকেশন স্কিল ভালো থাকে, আপনি যদি সবার সাথে কথা বলতে পারেন, হেল্প চাইতে পারেন, হেল্প দিতে পারেন, আসলে ভাই অস্ট্রেলিয়া আসলে আপনার বেহায়া হয়ে যেতে হবে, সোজা কথা। মানে একটাই কথা, আপনার বেহায়া হয়ে যেতে হবে, এটা একদম মানে মূল সত্যি কথা। আপনি বিশ্বাস করেন কিনা যায় না, বাট আমি এটা বিশ্বাস করতেছি যে বেহায়া যদি না হইতে পারেন, তাহলে আপনার আসলে অস্ট্রেলিয়া আসার দরকার নেই। কেন এটা বলার একটা কারণ আছে। কারণ হচ্ছে ধরেন আমি ভাইকে চিনি না, বাট আমার ভাইয়ের সাথে পরিচয় হওয়া লাগে, ভাইকে আমার রিকোয়েস্ট করতে, ভাই আপনি আমাকে এই জিনিসটা নিয়ে হেল্প করেন। আপনি যদি বাংলাদেশে মানে বাংলাদেশি ইগোইস্টিক পার্সন হইতে পারেন, এটা হইতে পারেন, সেটা হইতে পারেন, বাট
আপনি এখানে এসে যতটা বেশি হাম্বল হবেন, যতটা বেশি মানে আপনি নিজেকে কমফোর্ট জোনের বাইরে চলে গিয়ে আপনি যত বেশি আপনার নিজেকে এক্সপ্লেন করবেন, তত বেশি আপনার জন্য হেল্পফুল হবে। হ্যাঁ, আর আমার খরচ যদি আমি বলি, 13,000 টাকার মতো হচ্ছে আমার টিউশন ফিস 6 মাসের। দেন হচ্ছে আপনার মোটমাট হচ্ছে 14,695 হচ্ছে আমার ইন্স্যুরেন্স প্লাস হচ্ছে আপনার টিউশন ফিস। দেন আপনি যদি 1600 টাকা হচ্ছে অ্যাড করেন ভিসা ফি, এটা হচ্ছে একদম নিট খরচ, যেটা আপনার লাগবেই লাগবে। আর এখন মনে হয় যদি 2,000 টিউশন ফিস মানে যদি আরো 400 টাকা বাড়ায় দেয়, সেক্ষেত্রে হয়তো 2,000 টাকা, বা যদি না বাড়ায় তাহলে তো 1600 টাকাই এটা। সাথে হচ্ছে আপনি লয়ার কস্টিং ধরতে পারেন 50-60 হাজার টাকা। আপনার যদি অনেক ডকুমেন্ট রেডি না করা থাকে, সেক্ষেত্রে হয়তো বা 70-80 হাজার টাকা এরকম। আপনি যদি আইএস এর খরচ থেকে শুরু করেন, হয়তো বা আইএস এ আপনার 22,500, এখন মনে হয় 24,500। সো ওইটাও হিসাব করে অ্যাড করে রাখতে পারেন। আর সাথে হচ্ছে আপনার বিমানের ফেয়ার মনে করেন নিয়ার 80,000, 80,000 টাকার মধ্যেই আপনি কভার করতে পারবেন আশা করতেছি আপনি। আর এখানে আপনি যদি মিনিমাম 3,000 থেকে 3,500 টাকা নিয়ে আসেন, মোটামুটি আর কি 2 মাসের মতো আপনি ব্যাকআপ পাবেন আশা করতেছি। কিন্তু তারপরেও আসলে আপনার যদি বাইং, আপনার লাইফস্টাইল যদি অনেক বেশি হাই হয়, তাহলে সেক্ষেত্রে আপনি 3,000-3,500 টাকা কিছু করতে পারবেন না। ঠিক আছে, অনেকদিন হয়েছে, সো 5-6 দিন হয়েছে। তো তোমার এই 2 উইকসে তোমার অভিজ্ঞতা কি? আসলে কি জব পাওয়া কি একদম ইজি নাকি কঠিন? তুমি তোমার অভিজ্ঞতা শেয়ার করো বর্তমানে। মেয়েদের জন্য অনেক ইজি, এটা একটা দেখলাম একদম ইজিলি পাওয়া যায়। আর যদি যদি অনেক ডিসগাস্ট না থাকে, মনে করেন যদি যদি আপনার ইচ্ছা থাকে অনেক বেশি, তাইলে একদম পসিবল। যেমন আপনি যদি ক্লিনারের জব করতে চান, তাহলে আপনি বলে কি 36 বা 33 পার আওয়ার আপনি চাইলে খুঁজে করতে পারবেন। টিএফএন এভিএন খোলার পরে যদি অ্যাপ্লাই করেন, এরকম অনেক জব আছে যে ক্লিনার করতে পারবেন। যেমন হোটেলে, বা আমার এক ফ্রেন্ড আছে, সে মাংস আছে, পচা মাংস না কি জানি পাওয়ার ওয়াশ করে ক্লিন করে। বাট আর আমিও ভাবছিলাম করেই ফেলাম, কখনো করিনি, বাট ট্রাই করবো, বাট হচ্ছে অনেক দূরে। এই জন্যই মানে যদি ইচ্ছা থাকে তাহলে সম্ভব। জব খোঁজা যে খুব কঠিন সেরকম না, বাট আপনি যে জব চান, মনে করেন ইজি জব, মনে করেন আপনি রিটেল জব বা ইজি যেগুলো চান, সেগুলো মনে হয় পাবেন না। সেগুলো বেশিরভাগ সময় অস্ট্রেলিয়ানরা পাওয়া যাবে, বিকজ তাদের কমিউনিকেশন স্কিল বেটার। তারা সেগুলো আপনার আপনার মনে করেন তাদের ফুল ওয়ার্কিং রাইটস আছে, সেজন্য তারা বেশিরভাগ সময় পাওয়া যাবে। আপনি চাইলে ম্যাকডোনাল্ডস অথবা মানে ক্লিনিং জব, এগুলো আপনি ইজিলি পাওয়া যাবে যদি আপনি সহ্য করতে পারেন, সেটাই মেইন কথা। আর একটা কথা অ্যাড করি, সেটা হচ্ছে যে মানে লাইক সিডনি, মেলবোর্ন অনেক হাই ভ্যালুয়েবল সিটি হওয়ার কারণে এই জায়গাগুলোতে স্টুডেন্টের সংখ্যা অনেক বেশি, অনেক বেশি। যার কারণে আপনারা জিনিস চিন্তা করেন, আপনি আইটি পিআর রিলেভেন্ট সাবজেক্ট ঠিক আছে, বাট আপনি যখন আসবেন তখন কিন্তু আপনার কম্পিটিশনটাও বেশি। মার্কেটটা বুঝতে হবে। আপনি যদি অতটুকু ক্যাপাবল না হন, মার্কেট বোঝার সক্ষমতা আপনার না থাকে, তাহলে কিন্তু আপনি আসলে মানে আমি বলবো যে আপনার জন্য একটু প্যারা হয়ে যাবে। আর আপনি যদি মনে করেন যে না, আপনি আপনার সাবজেক্ট নিয়ে কনফিডেন্ট, আপনি আপনার ইউনিভার্সিটি নিয়ে কনফিডেন্ট, টিউশন ফিজ নিয়ে কনফিডেন্ট, বাসার থেকে ব্যাকআপ মাঝে মাঝে আনা লাগতে পারে, এটা নিয়েও কনফিডেন্ট, তাহলে আমি বলবো যে অস্ট্রেলিয়া আপনার জন্য নাইস ডেস্টিনেশন। অনেক সুন্দর দেশ, অনেক আপগ্রেডেশন আছে, মানে অনেক কিছু ফিল করতে পারবেন, অনেক কিছু এরকম ফিল করতে পারবেন যেটা আপনি বাংলাদেশে কখনোই ফিল করেন নাই। অনেক কিছু এরকম পাবেন যেটা আপনি কখনোই দেখেন নাই। সো এরকম ভাবে যদি চিন্তা করেন, তাহলে বলবো যে নিজের লাইফস্টাইলকে চেঞ্জ করার জন্য, আপগ্রেড করার জন্য, নিজেকে আরেকটু মোটিভেট করার জন্য বা আরেকটু স্কিলফুল করার জন্য অস্ট্রেলিয়া আপনার জন্য একটা হ্যাভেনলি ডেস্টিনেশন। আপনারা ওনাদের থেকে জানছেন যে ওনাদের ওপিনিয়ন যেটা শেয়ার করছে, যে অস্ট্রেলিয়াতে জব খুঁজলে পাবেন, তবে আপনাকে যেরকম জব পাবেন ওইরকম জবের সাথে আপনাকে খাপ খাইয়ে নিতে হবে। এখন যদি আপনি বাংলাদেশে এক ধরনের জব করেন, ওইখানে ওই টাইপের জবে যদি এখানে এসে খুঁজেন, সেটা হবে না। আপনাকে এখানে সার্ভাইভ করতে হবে। আপনি এখানে শুরুতে আসার পরে যে জবটা পান, সেটা হোক ক্লিনিং অথবা আপনি কিচেনে পান, যেখানে পান, যে টাইপের জব পান, ওইটা আপনাকে করতে হবে। ফার্স্ট হচ্ছে এটা কথা। সেকেন্ড কথা, যে কথাটা আমি কালকে কমেন্ট অনেকে পাইছিলাম, আমার ফেসে মেসেজ দিচ্ছে, ভাই টিউশন ফি এটা কি পসিবল কিনা। আপনি যদি ক্যাশ জব প্লাস ট্যাক্স জব দুইটাই করতে পারেন, আর দুইটাতে যদি আপনার মান্থলি ইনকাম লাইক 4,500 মতো হয় বা $4,000 যদি হয়, আপনি মোটামুটি টিউশন ফি দিতে পারবেন। যদি আপনার টিউশন ফি 13 থেকে $14,000 মধ্যে হয়ে থাকে। যদি 14,000 উপর হয়ে যায়, তাহলে সেটা অনেক রিস্ক হয়ে যাবে, মানে সেটা আপনি পারবেন না, অনেক টাফ হয়ে যাবে আপনার ক্ষেত্রে। কারণ আপনার যদি ইনকামের উপর কথা, মানে ইনকাম যত বেশি হবে, আপনার টিউশন ফি ম্যানেজ করা তত সহজ হবে। আপনার যদি টিউশন ফি যদি লাইক হয় $15,000 বেশি, তখন আপনার মাসে ইনকাম থাকতে হবে $5,000।
যদি আপনার $5,000 বলতে আমি আপনাকে একটু ক্যালকুলেশন করে দিই। ধরেন আপনি একটা ট্যাক্স জব করতেছেন, ওইটাতে আপনি $2,500 পাচ্ছেন, আর ওইখানে $2,500 আপনার ধরেন ওইটা আপনার সেভিং। এখন আপনি একটা ক্যাশ জব করতেছেন, ওইখানে আপনি পাচ্ছেন $2,000। এখন ক্যাশ জবে আপনি উইকলি শিফট কত নেন সেটা উপর ডিপেন্ড করে। যদি আপনার উইকলি শিফট আপনার 30 আওয়ার্স হয়, 40 আওয়ার্স হয়, তাহলে আপনার ইনকাম বেশি হবে, স্বাভাবিক। এখন আপনার যদি উইকলি ওরা আপনাকে শিফট দিয়ে যদি 12 আওয়ার্স দেয় বা 15 আওয়ার্স দেয়, তাহলে আপনার টিউশন ফি ম্যানেজ হবে না, জীবনে হবে না। কারণ তখন আপনি 15 আওয়ার্সও দিলে আপনার কত আসবে, নয়তো 1200-1300 আসবে। তখন ওই টাকা দিয়ে ধরেন আপনার ওই টাকা আপনার বাসা ভাড়া বা খাওয়া খরচে গেল, আপনার অন্যান্য খরচ আছে না, তখন ওই খরচ দিয়ে আপনি টিউশন ফি ম্যানেজ করতে পারবেন না। তো এই জন্য বলবো, যদি আপনার ইনকাম যদি একটা ভালো হয়, মোটামুটি 4,000-এর উপরে হয় আপনার মান্থলি ইনকাম, তাহলে আপনি 12 থেকে বা 13 থেকে $14,000 যদি আপনার টিউশন ফি হয়ে থাকে কোনো ইউনিভার্সিটি, সেক্ষেত্রে আপনি ইজিলি দিতে পারবেন। আর আপনার যদি প্রশ্ন এরকম হয়ে থাকে যে ভাই আমি যদি কোনো একটা কলেজ বা ইনস্টিটিউট যদি শিফট হয়ে যায়, সেক্ষেত্রে কি আমি টিউশন ফি দিতে পারবো কিনা 6,000 বা $7,000 হলে, তাহলে আপনি একটা জব করলে দিতে পারবেন। সেটা হোক টিএফএন, অথবা আপনি উবার করেন, অথবা আপনি ক্যাশে করেন। যে কোনো একটা জব করলে আপনি 6-7,000 যদি ডলার হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি ইজিলি দিতে পারবেন। বাট 14 থেকে শুরু করে যদি আপনার $15,000 মধ্যে হয়, তাহলে আপনি একটা জব করা পসিবল না, আপনাকে 2টা জব করতে হবে। আর যদি এর উপর হয়, $15,000 উপর হয়, 16, 17, 18,000 হয়, তাইলে আপনারে বাসা থেকে সাপোর্ট নিতে হবে 20%, আর বাকি 80% ব্যাকআপ আপনার নিজের মাধ্যমে করতে হবে। আপনাকে যে কোনো জব করতে হবে ক্যাশের মধ্যে, আর ট্যাক্স জব মাস্ট খুঁজতে হবে। সো এটাই আর কি। যখন আপনার টিউশন ফির উপর কথা, আপনার টিউশন ফি যদি বেশি হয়, আপনার দৌড়ানি বেশি। আপনার টিউশন ফি যদি কম হয়, তাহলে আপনার দৌড়ানি কম। কারণ এই অস্ট্রেলিয়াতে হচ্ছে মেইনলি হচ্ছে মানুষের মেইন টার্গেট থাকে টিউশন ফি ম্যানেজ করা, এরপরে বাকি জিনিস। এখন আপনার যদি মেইনলি ইন্টেন্স থাকে যে টিউশন ম্যানেজ করবেন, তাহলে আপনাকে ওইভাবে প্রস্তুতি নিয়ে আসতে হবে বাংলাদেশ থেকে। আর আপনার মেন্টালিটি চেঞ্জ করে আসতে হবে। যদি আপনি চেঞ্জ করে এখানে ঢুকতে পারেন, তাহলে আপনি এখানে সার্ভাইভ করতে পারবেন। মেন্টালি অনেক স্ট্রং হইতে হবে, এটা সবচেয়ে বড় কথা। কারণ হচ্ছে আপনি যখন অস্ট্রেলিয়াতে আসবেন, নামার পরে আপনি যতটা এক্সাইটেড থাকবেন, 2 দিন পরে আপনি ঠিক ততটাই ডিপ্রেশনে ভুগবেন। আপনি তখনই মনে করবেন যে আমি কেন আসলাম অস্ট্রেলিয়া, আমি কেন চলে যাচ্ছি না বাংলাদেশ। কিন্তু বাবা মার এতগুলো টাকা খরচ করে যখন আপনি আসবেন, এটা হওয়ার একটা কারণ আছে। কারণ হচ্ছে মানুষের কয়েকটা ফেজ থাকে। কারণ আপনি একটা এক্সাইটমেন্টের ফেজ থেকে আপনাকে ধাপ করে যখন নিচে নামায় ফেলবে, আপনি যখন দেখবেন যে আপনি জব চাচ্ছেন কিন্তু পাচ্ছেন না, মানে সবাই যে পাবে বিষয়টা এরকম না ভাই। কারণ হচ্ছে আপনার স্কিলটাও ম্যাটার করে। তো যখন আপনি এই দ্বিধাদ্বন্দ্বে ভুগবেন, তখন কিন্তু আপনি আস্তে আস্তে ডিপ্রেসড হয়ে যাবেন। আর ডিপ্রেশন কিন্তু আপনাকে অনেক আস্তে আস্তে তলানিতে রেখে দেবে। আর আপনি তখন উবার বলেন আর হচ্ছে কোনো জব বলেন, আপনি কিছুই করতে পারবেন না। তখন আপনি মেন্টালি স্ট্রং হইতে পারবেন না, আপনি এডুকেশনও খারাপ করবেন। তো মেইন যে জিনিসটা হচ্ছে, আপনি টার্গেট রাখবেন যে ফ্যামিলিকে, অ্যাটলিস্ট ফ্যামিলি যেন মানে কোনো একটা সমস্যা হলে এতটুকু ব্যাকআপ রাখতে পারে, এই ক্ষমতা যেন থাকে। কারণ একেবারেই যদি ক্ষমতা না থাকে, সে এত রিস্ক নিয়ে আপনার অস্ট্রেলিয়া চুজ করাটা আপনার জন্য ভুল ডিসিশন হবে। যদি হ্যাঁ আপনি ম্যানেজ করতে পারবেন, ইফ পারেন দেন ইটস গুড। বাট যদি আপনি না পারেন, সেই ক্ষেত্রেও যেন একটা ব্যাকআপ করতে পারেন, একটা ব্যাকআপ প্ল্যান বা একটা ব্যাকডোর যেন আপনার থাকে। এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে। কারণ আমরা সবাই স্টুডেন্ট, আমরা সবাই একটা দিন শেষে আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে পড়াশোনা করতে হবে, ইনকাম করতে হবে, আবার অনেক সময় পড়ালেখা শেষে বাসায় হেল্প করতে হবে। সো এইগুলো যদি আপনি মাথায় রাখেন, অবশ্যই 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 আমি বলবো যে আপনাদের অস্ট্রেলিয়া কোনো ব্যাড ডেস্টিনেশন না, এটা খুবই গুড ডেস্টিনেশন। আপনি যদি আসেন, আপনি যদি ফিল করতে পারেন বা চিল করতে পারেন। কিন্তু অন দ্য আদার সাইড, মানে মুদ্রার একটা ওপিটও থাকে। সো আপনারা যেন মুদ্রার ওপিটটা না দেখতে পারেন, তার জন্যই আমাদের এই ভিডিওটা করা। আর ভাইয়ের কাছে দেখা করা হচ্ছে যেন আমাকেও ওই মুদ্রার ওপিটটা না দেখতে হয়। হ্যাঁ, তো গাইস সবাই ভালো থাকেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকে এই আসসালামু পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।